সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা কর্তৃক আয়োজিত স্নাতক সম্মান তৃতীয় বর্ষ অনলাইন ক্লাসে। আজকে তোমাদের ক্লাসটি হবে গাণিতিক পদার্থবিদ্যা অর্থাৎ 232713 এই কোর্সের। আজকে আমরা এই ক্লাসটি করব প্রথম অধ্যায় অর্থাৎ জটিল চলকের অপেক্ষক সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের প্রথমেই আমরা দেখে নেব, এটি যেহেতু তোমাদের এই কোর্সের দ্বিতীয় ক্লাস, দ্বিতীয় অনলাইন ক্লাস, আজকে প্রথমেই আমরা জেনে নেব যে গতদিন আমরা কি পড়ে এসেছিলাম সেটিকে আমরা একটু পুনরালোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের যা যা পড়ানো হয়েছিল, প্রথমেই তোমরা শিখেছিলে জটিল সংখ্যা কাকে বলে। তোমাদের দেখানো হয়েছে লেখচিত্রে জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে হয়, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কি জিনিস, অর্থাৎ পোলার লেখচিত্রে জটিল সংখ্যাকে কি করে প্রকাশ করতে হয়। তোমরা শিখেছো ডি ময়ভারের উপপাদ্য এবং তার ব্যবহার। তোমরা গণিতবিদ অয়লারের সূত্র এবং তার ব্যবহারটি শিখেছো। তোমরা শিখেছো যে জটিল চলকের অপেক্ষক কাকে বলে, এবং সবশেষে তোমরা খুব সংক্ষিপ্ত একটি ধারণা পেয়েছো বিশ্লেষিক অপেক্ষক কাকে বলে এই সংক্রান্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসে প্রথমে আমরা আবার একটু পুরানো জিনিস থেকে শুরু করব। এটি তোমরা সবাই জানো, অপেক্ষক অর্থাৎ ফাংশন কাকে বলে। এখানে কোনো একটি নির্দিষ্ট ব্যবধিতে অর্থাৎ নির্দিষ্ট একটি ইন্টারভ্যালে অর্থাৎ নির্দিষ্ট একটি সীমার ভেতরে কোনো চলক এক্স এর প্রত্যেকটি বাস্তব মানের জন্য যদি ওয়াই এর আরেকটি, এখানে এক্স এবং ওয়াই কে আমরা সম্পর্কিত রাশি বলছি, যেখানে এক্স হচ্ছে একটি স্বাধীন চলরাশি, ওয়াই হচ্ছে একটি অধীন চলরাশি, অর্থাৎ এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য সংশ্লিষ্ট ওয়াই এর একটি করে মান আছে। সেটি আমরা কোনো একটি হয়তো গাণিতিক সম্পর্ক দ্বারা নির্দিষ্ট করে দেবো। এটিকে আমরা সাধারণত প্রকাশ করি এইভাবে যে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স, কিংবা কখনো আমরা বলি যে ওয়াই সমান সমান ওয়াই অফ এক্স। এটি লিখলে বোঝা যায় যে ওয়াই আসলে স্বাধীন কোনো রাশি নয়, এটি হচ্ছে এক্স এর উপরে নির্ভরশীল। এখন সেটি হচ্ছে যদি আমরা এরকম কোনো একটি সীমানা নির্দেশ করে দেই যে a লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, তখন বোঝা যাবে যে এখানে আমাদের এক্স এর যে মানটি সেই মানটি এ থেকে বি এই অংশের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ একে আমরা বলি হচ্ছে ডোমেইন, অর্থাৎ যেখান থেকে আমরা বা যেই সীমানার ভেতরে আমরা হচ্ছে এক্স এর মান অর্থাৎ স্বাধীন চলকের মান সরবরাহ করতে পারি। এখন একটি ফাংশনকে বা অপেক্ষককে যদি আমরা লেখচিত্রে অঙ্কন করি, সেটির চেহারা বিভিন্ন রকম হতে পারে। এখানে যেরকম একটি সাধারণ একটি উদাহরণ দেখানো হয়েছে। তাহলে এক্স ওয়াই সমতলে অর্থাৎ গ্রাফ পেপারের এই অনুভূমিক অক্ষে এক্স এবং উলম্ব অক্ষে ওয়াই কে স্থাপন করে দ্বিমাত্রিক একটি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কোনো একটি অপেক্ষকের লেখচিত্র আঁকতে পারি, যা দ্বারা আমরা ওয়াই এর সাথে এক্স এর যে সম্পর্কটি সেটি চিত্র আকারে চোখের সামনে দেখতে পাই। এখানে আবার মনে করিয়ে দিই যে এখানে এক্স কে বলা হয় হচ্ছে স্বাধীন বা নিরপেক্ষ চলক এবং ওয়াই কে বলা হচ্ছে নির্ভরশীল চলক বা অধীন চলক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন অপেক্ষক আবার হতে পারে বিভিন্ন রকম। একটি হতে পারে হচ্ছে এক মানের অপেক্ষক, বা একে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এখন ওয়াই সমান সমান ওয়াই অফ এক্স, এটি হচ্ছে তখনই এক মানের অপেক্ষক বলা হবে যদি এক্স এর কোনো একটি নির্দিষ্ট মানের জন্য আমরা ওয়াই এর ঠিক নির্দিষ্ট একটি মানই পাই। এর আগের পৃষ্ঠায় তোমরা যেই ছবিটি দেখে এসছো সেটি ছিল একটি এক মানের অপেক্ষক অর্থাৎ সিঙ্গেল ভ্যালুড ফাংশন। সেখানে প্রতিটি আলাদা এক্স এর জন্য একটি করে আলাদা ওয়াই এর মান বিদ্যমান। এখন সব অপেক্ষক কিন্তু আবার এক মান নয়, এখানে দ্বিমানের কিংবা বহুমানের অপেক্ষকও থাকতে পারে। যেমন যদি কোনো একটি চলকের একটি নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর দুইটি মান থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে দ্বিমানের অপেক্ষক বা ডাবল ভ্যালুড ফাংশন। এখানে যেমন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটি একটি ডাবল ভ্যালুড ফাংশন, কারণ এখানে এক্স এর প্রতিটি মানের জন্য, যে এখানে এক্স এর এই মানের জন্য এদিকে ওয়াই এর একটি মান আছে, এদিকে ওয়াই এর আরেকটি মান আছে। আবার আমরা যদি এই বিন্দুতে নেই, এক্স এর মান নির্দিষ্ট, এর জন্য এখানে ওয়াই এর একটি মান, নিচের দিকে গেলে ওয়াই এর আরেকটি মান। এভাবে আমরা অসংখ্য মান পাবো, যেখানে এক্স এর প্রতিটি মানের জন্য, শুধুমাত্র এই বিন্দুটি ছাড়া, যেখানে এক্স এর প্রতিটি মানের জন্য আমরা ওয়াই এর দুইটি করে মান পাচ্ছি। এরকম ফাংশনকে আসলে এটি কড়াকড়িভাবে ফাংশনের সংজ্ঞা অনুসারে এটি ফাংশন হয় না, এটি আসলে ওয়াই এবং এক্স একটি সম্পর্ক, কিন্তু এটি একটি দ্বিমান বিশিষ্ট সম্পর্ক। একইভাবে আমরা বহুমানের অপেক্ষক বা মাল্টিপল ভ্যালুড ফাংশন নিয়েও
জেনে রাখতে পারি, যেখানে যদি x এর একটি মানের জন্য y এর একাধিক মান থাকে বা দুইয়ের অধিক মান থেকে থাকে বা কখনো কখনো অসীম সংখ্যক মান থেকে থাকে, তখন সেই সম্পর্ককে আমরা বলি হচ্ছে মাল্টিপল ভ্যালুড রিলেশন বা মাল্টিপল ভ্যালুড ফাংশন। যেমন এখানে হচ্ছে y সমান সমান যদি সাইন ইনভার্স x, এটি যদি y এবং x এর একটি গাণিতিক সম্পর্ককে নির্দেশ করে, এখানে কিন্তু x এর একটি মানের জন্য y এর অসংখ্য বা অসীম সংখ্যক মান পাওয়া সম্ভব। বহুকোণের জন্য আমরা জানি সাইন ইনভার্স x এর একই মান হয়ে থাকে, তখন তাকে আমরা বলবো হচ্ছে বহুমান বিশিষ্ট অপেক্ষক বা মাল্টিপল ভ্যালুড ফাংশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একমান অপেক্ষক এবং বহুমান অপেক্ষক বুঝলে। এবার আসো আমরা আরেকটি খুবই পরিচিত অপেক্ষক, যেটির নাম হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক। তোমরা যেহেতু পদার্থবিজ্ঞানে পড়ছো, পর্যায়বৃত্ত গতি সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। এখন পর্যায়বৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন হচ্ছে এমন একটি ফাংশন যা x এর একটি নির্দিষ্ট মানের ব্যবধিতে y এর মানটি বারবার একই আসতে থাকে। এখানে যেরকম সাইনের ফাংশন কিংবা কজের ফাংশন, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক। এখানে যেরকম y ইকুয়াল টু a সাইন ওমেগা x, অর্থাৎ এটি তোমাদের সবার খুবই পরিচিত, এটি হচ্ছে সরল ছন্দিত স্পন্দনের লেখচিত্র। এখন এখানে এই যে দেখবে যে এখান থেকে x এর এই মান থেকে এই মান পর্যন্ত আমরা যদি এটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি x কে, তাহলে এখানে হচ্ছে মাইনাস ল্যামডা থেকে 0 পর্যন্ত এই যে ব্যবধি, এখানে দেখবে যে y এর মানটি একটি নির্দিষ্ট মানের মধ্যেই সীমাবদ্ধ আছে, এবং এই পরবর্তী যে ব্যবধি যে 0 থেকে ল্যামডা পর্যন্ত, এখানেও আবার ঠিক একই জিনিসই দেখে মনে হচ্ছে জাস্ট এই লেখচিত্রটি তুলে এনে আবার এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা এই অংশে আবার পাই, এই অংশেও দেখবো আমরা ঠিক এই লেখচিত্রটি আবার আসছে। এই যে এখানে হচ্ছে একে আমরা বলি হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক। যেই সীমার মধ্যে এটি বারবার ফিরে আসে সেই সীমাটিকে আমরা বলি হচ্ছে পর্যায়। এখানে হচ্ছে যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত x এর যে মান, একে আমরা বলি পর্যায়, কারণ প্রতি পর্যায়ে পরপর আমরা আবার একই মান পেতে থাকি ঘুরে ঘুরে। তাহলে তোমরা পর্যায়বৃত্ত অপেক্ষক সম্পর্কে জানলে। এটি আমাদের কোয়ান্টাম মেকানিক্সে পর্যায়বৃত্ত ফাংশনের প্রচুর ব্যবহার আছে। এখন এখানে আমরা আরেকটি ব্যাপারে জানবো, সেটি হচ্ছে বিশিষ্ট বিন্দু বা সিঙ্গুলার পয়েন্ট। এখানে দেখো, এখানে লেখচিত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ যে y সমান সমান k বাই x, অর্থাৎ এটি একটি ব্যস্তানুপাতিক সম্পর্কের লেখচিত্র। এখন এখানে মুশকিল হচ্ছে, এখানে আমরা যদি x এর মান অসীমের দিকে নিয়ে যাই, তাহলে y এর মান আস্তে আস্তে কমতে থাকে, জিরোর দিকে যেতে থাকে। অর্থাৎ এই এই অংশটি এখানে লেখচিত্রে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটি আসলে আমরা x এর মান যত বাড়াবো, এই অংশটি x অক্ষের তত কাছাকাছি হতে থাকবে। এই ধরনের গ্রাফ তোমরা আগেও দেখেছো। এখন এই অংশ নিয়ে কোনো সমস্যা নেই, এই অংশ নিয়ে একটু সমস্যা আছে। কি সমস্যা? আমরা x এর মান যত কমাবো, অর্থাৎ x এর মান যত জিরোর কাছাকাছি আসবে, তার অর্থ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সম্পর্কটি হচ্ছে k বাই x, অর্থাৎ আমরা তত ছোট একটি সংখ্যা দিয়ে ভাগ করতে থাকবো। এখন একটি ভগ্নাংশের হর যত ছোট হয়, ভগ্নাংশটির মান কিন্তু তত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমাদের x এর মান যতই কমবে, 1/x বা k/x এর মান ততই বাড়তে থাকবে, অর্থাৎ সেটি তো আসলে y এর মান। তার অর্থ এখানে x এর মান যদি কমতে থাকে, y এর মান বাড়তেই থাকবে, এবং এই বৃদ্ধির কোনো সীমারেখা নেই। এখানে কিন্তু আমরা নির্দিষ্ট কোনো মান পাচ্ছি না। এখানে আমরা সাধারণত বলি যে x টেন্ডস টু 0 হলে y এর লিমিট বা y এর সীমা হচ্ছে অসীম। তাহলে এই যেখানে x এর মান শূন্যের খুব কাছাকাছি হলে y অসীমের দিকে ধাবিত হয়, এরকম বিন্দুকে আমরা বলছি হচ্ছে বিশিষ্ট বিন্দু। বিশিষ্ট বিন্দু এছাড়াও আরো বিভিন্ন প্রকার হতে পারে, এটি হচ্ছে সবচেয়ে প্রচলিত এক প্রকারের বিশিষ্ট বিন্দু, যেখানে আমরা y এর কোনো সুনির্দিষ্ট মান পাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন অপেক্ষক সম্পর্কে একটু জানবো। কোনো একটি x এর অপেক্ষক y এর আচরণ যদি এমন হয় যে x টেন্ডস টু a শর্তে ডান সীমাস্থ মান অর্থাৎ l প্লাস এবং বাম সীমাস্থ মান l মাইনাস, এবং ওই a বিন্দুতে ফাংশনের মান, এই তিনটি যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আমরা এরকম ফাংশনকে বা এরকম অপেক্ষককে বলি হচ্ছে ওই বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে তিনটি শর্ত পাচ্ছি। প্রথম শর্তটি হচ্ছে, আমরা যদি ওই বিন্দু
দিকে ডান দিক থেকে আসতে থাকি, অর্থাৎ ধনাত্মক দিক থেকে আসি, ধনাত্মক দিকের যে লিমিট সেটির মান, আমাদের বাম দিক থেকে আসলে অর্থাৎ ঋণাত্মক দিক থেকে আসলে যেই লিমিট সেটির মান, এবং ঠিক ওই বিন্দুতে ফাংশনের মান, এই তিনটি যদি সমান হয় অর্থাৎ একই মান হয়, তখন আমরা বলবো যে ওই বিন্দুতে, অর্থাৎ এখানে যেরকম এর কথা বলা হয়েছে যে এ বিন্দুতে ওই ফাংশনটি হচ্ছে অবিচ্ছিন্ন একটি ফাংশন, বা ইংরেজিতে একে বলা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এখন যদি অবিচ্ছিন্ন না হয়ে থাকে সেক্ষেত্রে আবার কখনো কখনো আমরা এর বিপরীতটি হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। যেমন এখানে দেখো, এখানে তোমরা দুটি ফাংশন দেখতে পাচ্ছ যে এইখানে এদের প্রত্যেকের কিন্তু লিমিট আছে, কিন্তু এখানে এই বিন্দুতে x ইকুয়াল টু a বিন্দুতে এদের কোনো মান নেই। এটি হঠাৎ করে এদিক থেকে যদি আসো তুমি লিমিটের মান পাবে এইখানে y1, তুমি যদি এদিক থেকে আসো অর্থাৎ ধনাত্মক দিক থেকে আসো এই বিন্দুতে তুমি লিমিটের মান পাবে হচ্ছে y2। অর্থাৎ একই বিন্দুতে ফাংশনের দুই দিক থেকে আসলে লিমিটের মান কিন্তু দুই রকম। তার অর্থ এখানে ফাংশনটি আসলে বিচ্ছিন্ন, এরা একই বিন্দুতে মেলেনি। কিংবা যে এখানেও হতে পারে, এটি হচ্ছে আরেক ধরনের বিচ্ছিন্নতা। এখানে tan x এর গ্রাফে আমরা এরকম দেখি, আমরা হচ্ছে 1/x এর গ্রাফে এরকম দেখি। এখানে দেখা যাচ্ছে এই গ্রাফটির ক্ষেত্রে যে π/2 এর দিকে আমরা যদি ধনাত্মক দিক থেকে আসতে থাকি, আমাদের y এর মানটি হচ্ছে নেগেটিভ ইনফিনিটি অর্থাৎ ঋণাত্মক অসীমের দিকে ধাবিত হয়। আর আমরা যদি ঋণাত্মক দিক থেকে π/2 এর দিকে আসতে থাকি অর্থাৎ x এর মান, সেক্ষেত্রে আমাদের y এর মান অর্থাৎ ফাংশনের মান সেটি হচ্ছে ধনাত্মক অসীমের দিকে ধাবিত হয়। অর্থাৎ একটি রাস্তা কিন্তু এদিকে গেল, একটি রাস্তা এদিকে গেল, এই ঠিক একটি নির্দিষ্ট বিন্দুর জন্য। অর্থাৎ এখানে এই বিন্দুতে আসলে এদের কোনো নির্দিষ্ট সীমার মান নেই, এবং এই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, এরা একই সাথে সংযুক্ত নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের আরেকটি খুবই পরিচিত ফাংশন, সেটির নাম হচ্ছে বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। কোনো একটি ফাংশনকে যদি এভাবে প্রকাশ করা যায়, অর্থাৎ যেখানে হচ্ছে এই যে x এর পাওয়ার আস্তে 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 বাড়তে থাকবে। দেখো প্রথমটিতে এটি সাধারণত আমরা যেভাবে প্রকাশ করি, এখানে a0, a1, a2, an, এই সংখ্যাগুলো হচ্ছে প্রতিটি একটি ধ্রুব সংখ্যা, সেটি বাস্তবে কোনো একটি সংখ্যা হতে পারে। আর তার সাথে আছে হচ্ছে x এর অর্থাৎ স্বাধীন চলকের বিভিন্ন ঘাত। এখানে কোথাও এখানে কিন্তু আমরা x দেখতে পাচ্ছি না বলে x নেই এমনটি নয়, এখানে কিন্তু একটি x আছে, এখানে আছে হচ্ছে x⁻0। আমরা সাধারণত মিল রেখে এটিকে লিখি যে a0 এর সাথে থাকে x⁻0, a1 এর সাথে থাকে x⁻1। যেহেতু x⁻0 এর মান হচ্ছে 1, এটিকে আমরা আলাদাভাবে দেখাই না। x⁻1 কেও আমরা সাধারণত পাওয়ার আলাদা করে লিখি না, আমরা x⁻1 কে x দ্বারা প্রকাশ করি। এরপরে a2 এর সাথে আমরা পাই হচ্ছে x², এভাবে a3 এর সাথে আমরা পাবো x3, এরকম করতে করতে an এর সাথে আমরা পাবো হচ্ছে x⁻n। এভাবে এটিকে আমরা বলবো হচ্ছে একটি n ঘাতের বহুপদী অপেক্ষক। এটিকে আমরা কিভাবে নামকরণ করব? এটিকে আমরা চিনব যে x এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, x এর সর্বোচ্চ ঘাত কত আছে সেটি অনুসারে। যদি হয় এমন, যদি হতো যে এই ফাংশনটি এখানে এসে শেষ হয়ে গিয়েছে, তখন আমরা বলতাম এটি হচ্ছে একটি দ্বিঘাত বহুপদী। কেন? কারণ তখন x এর সর্বোচ্চ মান হতো 2। যদি এটি x³ পর্যন্ত গিয়ে থেমে যেত, তখন সেটিকে আমরা বলতাম 3 ঘাত বিশিষ্ট বহুপদী। যদি এটি x⁻10 পর্যন্ত গিয়ে থেমে যেত, তখন আমরা বলতাম এটি হচ্ছে 10 ঘাতের বহুপদী। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসো আমরা হচ্ছে ফাংশনের ব্যবকলন যোগ্যতা সম্পর্কে একটু জানি। এটি এর আগের দিন আমরা অল্প একটু ধারণা দিয়েছিলাম। এখানে প্রথমেই মনে রাখতে হবে আমরা যেই ফাংশনটি নিয়ে কথা বলছি, দেখো এখানে ফাংশনের ভিতরে যে অক্ষরটি সেটি কিন্তু z, অর্থাৎ আমরা এটি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে z দ্বারা আমরা একটি জটিল সংখ্যাকে প্রকাশ করি। এখানে যখন আমরা z বলছি, z এর মানে কিন্তু এর মধ্যে একটি জটিল অংশ আছে, এর মধ্যে একটি কাল্পনিক অংশ আছে, এবং এর মধ্যে একটি বাস্তব অংশ আছে। অর্থাৎ এখানে যে জেডটি বলা হচ্ছে ফাংশনের ভেতরে f অফ z, এখানে z মানে আসলে x প্লাস iy এই আকারের কোনো একটি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তাহলে কোনো একটি f অফ z যদি একটি একক মানের অপেক্ষক হয়, খেয়াল করো একক মানের অপেক্ষক অর্থাৎ প্রতিটি z এর জন্য f অফ z এর একটি করে আলাদা মান আছে,
এবং ডি অঞ্চলে বা ডোমেইনে যদি অপেক্ষকটি সংজ্ঞায়িত হয়, অর্থাৎ আমরা একটি সীমা নির্দিষ্ট করে দিচ্ছি, তখন ওই অঞ্চলে বা ডোমেইনে z ইকুয়াল টু z নট বিন্দুতে এফ অফ জেডকে ব্যবকলনযোগ্য বলা হবে যদি কি হবে, এটি তোমাদের অপরিচিত কিছু না, এটি হচ্ছে তোমরা বহুদিন ধরে তোমরা যখন ক্যালকুলাস শিখেছো, তোমরা যখন অর্থাৎ ডিফারেনশিয়াল ক্যালকুলাস বা ব্যবকলন শিখেছো, তখন প্রথমেই দেখবে তোমাদের একটি মূল নিয়মের বর্ণনা দেওয়া ছিল। এটি আসলে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সেই মূল নিয়ম, অর্থাৎ এটি হচ্ছে আসলে একটি লিমিট, এটি হচ্ছে একটি সীমা, যে z টেন্স টু z নট হলে যদি f অফ z মাইনাস f অফ z নেট একটি অদ্বিতীয় বা ইউনিক সীমার দিকে ধাবিত হয়। আমরা একটু আগেই দেখে এসেছি যে সব বিন্দুতে আমরা কিন্তু ফাংশনের একটি নির্দিষ্ট সীমা পাই না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অবিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে আমরা সীমাটি পাই, বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে দেখা যায় একই বিন্দুতে একটি সীমা চলে গেছে উপর দিকে আর একটি সীমা চলে গেছে নিচের দিকে, অর্থাৎ সেটি একক বা অদ্বিতীয় সীমা নয়। এখন যদি অবিচ্ছিন্ন ফাংশন হয় তাহলে অবশ্যই সেটির একটি ইউনিক সীমা থাকবে, একই সীমা থাকবে, সেটি ডান দিক থেকেও হবে বাম দিক থেকেও হবে। তাহলে এর সংজ্ঞাকে আমরা এভাবে, এই যে এবার মনে হয় তোমরা পরিচিত আকারে দেখতে পাচ্ছ যে z সমান সমান z নট বিন্দুতে একটি অপেক্ষক f অফ z তখনই ব্যবকলনযোগ্য হবে কখন, যদি এই শর্তটি পূরণ করা হয় যে সেখানে লিমিট z টেন্স টু z নট f অফ z মাইনাস f অফ z নট ডিভাইডেড বাই z মাইনাস z নট এইটি যদি অস্তিত্বশীল থাকে, অর্থাৎ যদি এই লিমিটটি পাওয়া যায়। এখানে দেখো, এখানে কিন্তু দিকের কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে যে কোনো দিক থেকে জেড নটের দিকে আসলেই যদি লিমিট পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ফাংশনটিকে ব্যবকলনযোগ্য বলবো। তাহলে এখানে যদি এই লিমিটটি বিদ্যমান থাকে এবং নির্দিষ্ট মান সম্পন্ন হয়, যেন সেটি কিভাবে জেড টু জেড নট হবে তার উপর নির্ভরশীল না হয়। কিভাবে জেড টু জেড নট হবে এই কথাটির অর্থ হচ্ছে আমরা যদি বিভিন্ন পথে, এখানে তোমাদের মনে রাখা ভালো, আমরা এর আগের ক্লাসে এর আগের লেকচারে দেখেছি যে একটি জটিল সংখ্যাকে আমরা দ্বিমাত্রিক কার্তেসীয় ব্যবস্থায় এক্স এবং ওয়াই স্থানাঙ্ক দ্বারা প্রকাশ করি, অর্থাৎ একটি জটিল সংখ্যার ফাংশনকে প্রতিটি বিন্দু এক্স এর উপর নির্ভরশীল এবং ওয়াই এর উপর নির্ভরশীল, অর্থাৎ একটি বিন্দুতে কিন্তু বিভিন্ন দিক থেকে আসা যায়, সেটি ডান দিক থেকে আসা যেতে পারে, বাম দিক থেকে আসা যেতে পারে, উপর থেকে নিচের দিকে আসা যেতে পারে, নিচ থেকে উপরের দিকে আসা যেতে পারে। এখানে আমাদের শর্তটি হচ্ছে যে এই লিমিটটি থাকবে এবং এই লিমিটের জন্য জেড নটের দিকে জেড কোন দিক থেকে আসলো, সে কি ডান দিক থেকে আসলো, বাম দিক থেকে আসলো, ধনাত্মক দিক থেকে আসলো, ঋণাত্মক দিক থেকে আসলো, এরকম কোনো দিকের উপরে সেটি নির্ভরশীল হবে না, যে কোনো দিক থেকে আসলেই আমি এই লিমিটের মানটি পাবো। সেটি যদি হয় এবং তখন আমরা তাকে বলবো ওই ফাংশনটি ওই বিন্দুতে অর্থাৎ জেড নট বিন্দুতে ব্যবকলনযোগ্য, আর ওই যে নির্দিষ্ট মানটি, সেই নির্দিষ্ট মানটিকে আমরা বলবো এফ প্রাইম অফ জেড নট। এফ প্রাইম দিয়ে তোমরা এটি আগে দেখে এসেছো যে এফ প্রাইম দ্বারা আমরা একটি ফাংশনের প্রথম ব্যবকলনকে বোঝাই, অর্থাৎ ফার্স্ট ডিফারেন্সিয়েশন, তখন এবং একে আমরা তখন বলবো যে জেড ইকুয়াল টু জেড নট বিন্দুতে এফ জেড অপেক্ষকটির ব্যবকলন সহগ বা ব্যবকলিত মান বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। অর্থাৎ এফ প্রাইম অফ জেড নট মানে হচ্ছে লিমিট জেড টেন্স টু, দুঃখিত এখানে একটু বইটিতে ছাপার ভুল আছে, এটি হচ্ছে জেড টেন্স টু জেড নট, কিংবা এটিও হতে পারে যে এখানে জেড মাইনাস জেড নট এটি টেন্স টু জিরো হলে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড নট। ঠিক আছে, এখানে অবশ্যই তোমরা এই জায়গাটি ঠিক করে নেবে, এখানে জেড টেন্স টু জিরো নয়, এখানে হবে হচ্ছে জেড টেন্স টু জেড নট। ঠিক আছে, তাহলে এই জিনিসটিকে, এটি যদি অস্তিত্বশীল থাকে তখন তাকে আমরা বলছি এফ প্রাইম অফ জেড নট বা এফ অফ জেড এর ব্যবকলন সহগ কোথায়, জেড নট বিন্দুতে। তাহলে এখানে আমরা সাধারণভাবে বলতে পারি যে ব্যবকলন যোগ্যতা কোনো অপেক্ষকের অবিচ্ছিন্নতারই বহিঃপ্রকাশ। তার অর্থ কোনো একটি বিন্দুতে কোনো একটি ফাংশন যদি ব্যবকলন যোগ্য হয়, ডিফারেন্সিয়েবল হয়, তার মানে ওই বিন্দুতে ফাংশনটি অবশ্যই অবিচ্ছিন্ন মান সম্পন্ন, তবে বিপরীতটি সত্য নয়। কেন সত্য নয় সেটি তো আমাদের আগের ক্লাসে দেখিয়েছি। এমন হতে পারে যে এই এই লিমিটটি আছে কিন্তু সেটি ব্যবকলনযোগ্য নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বিশ্লেষিক অপেক্ষক সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব।
কোনো অঞ্চলে বা ডোমেইনের প্রতিটি বিন্দুতে খেয়াল করো এক মান বিশিষ্ট অপেক্ষক, অর্থাৎ আমরা এমন একটি অপেক্ষক নিয়ে কথা বলছি যার প্রতিটি আলাদা এক্স এর জন্য একটি আলাদা ওয়াই এর মান আছে। এটি কিন্তু এমন নয় যে এক্স এর একটি মানের জন্য আমরা ওয়াই এর একাধিক দুইটি বা তিনটি মান পাবো, সেটি নয়। অর্থাৎ এক্স এর প্রতিটি আলাদা মানের জন্য আমরা ওয়াই এর আলাদা একটি মানই পাবো। তাহলে এমন একটি ফাংশন, অর্থাৎ এক মান বিশিষ্ট অপেক্ষক যদি সংজ্ঞায়িত হয় এবং ওই ডোমেইনের প্রত্যেক বিন্দুতে অপেক্ষকটি যদি ব্যবকলনযোগ্য হয়। ব্যবকলনযোগ্যতা কি? কেবলই আগের পৃষ্ঠে আমরা যেটি জেনে আসলাম, একটি নির্দিষ্ট লিমিটের মান থাকতে হবে যে কোনো দিক থেকে, এবং এখানে আরেকটি শর্ত আছে যে অপেক্ষকটি যদি ঘাত শ্রেণীর বিস্তৃতি সম্ভব হয়। ঘাত শ্রেণীর বিস্তৃতি কি? আমরা একটু আগে দেখে এসেছি যে বহুপদী অপেক্ষক নামে একটি অপেক্ষক আছে, যেখানে হচ্ছে সাধারণত আমরা a প্লাস bx প্লাস cx স্কোয়ার প্লাস dx কিউব এরকম ভাবে একটি ফাংশনকে বিস্তৃত করতে পারি। যেই ফাংশনকে এই আকারে বিস্তৃত করা সম্ভব, ঘাত আকারে বিস্তৃত করা সম্ভব, তাকে আমরা বলি হচ্ছে এই অপেক্ষকের ঘাত শ্রেণীর বিস্তৃতি। ঠিক আছে? এখন এই তিনটি শর্ত যদি থাকে, কি কি শর্ত? একটি হচ্ছে এক মান বিশিষ্ট অপেক্ষক হতে হবে, ওই ডোমেইনের প্রত্যেকটি বিন্দুতে অপেক্ষকটিকে ব্যবকলন যোগ্য হতে হবে, এবং অপেক্ষকটিকে ঘাত শ্রেণীতে বিস্তৃত করা যেতে হবে। এই তিনটি যদি শর্ত পূরণ করা যায়, সেক্ষেত্রে ওই অপেক্ষককে ওই ডোমেইনে বলা হবে একটি বিশ্লেষিক অপেক্ষক। ঠিক আছে? বিশ্লেষিক অপেক্ষকের আরো অনেকগুলো নাম আছে। একে নিয়মিত বা রেগুলার ফাংশন বলা হয়, একে হলোমরফিক ফাংশন বলা হয়, একে মনোজেসিক ফাংশনও বলা হয়। অর্থাৎ নিয়মিত ফাংশন, হলোমরফিক ফাংশন, মনোজেসিক ফাংশন সবগুলো আসলে একই অর্থ প্রকাশ করে, সেটি হচ্ছে বিশ্লেষিক অপেক্ষক। আর ডোমেইনের কোনো একটি বিন্দুতে অপেক্ষকের যদি বিশ্লেষিক ধর্ম না থাকে, অর্থাৎ এই তিনটি শর্ত মিললেই আমরা বলবো একটি ফাংশনকে বিশ্লেষিক ফাংশন। কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে যদি এই ধর্মটি অনুপস্থিত থাকে, এই ধর্মটি যদি না থাকে, ওই বিন্দুকে আমরা বলবো হচ্ছে বিশিষ্ট বিন্দু বা সিঙ্গুলার বিন্দু। বিশিষ্ট বিন্দুর একটি উদাহরণ আমরা এর আগে দেখে এসেছি আজকের লেকচারেই। যেমন আমরা হচ্ছে y ইকুয়াল টু 1/x এই অপেক্ষকটি যদি চিন্তা করি, এখানে দেখো x সমান সমান 0 বিন্দুতে আমরা y অফ x এর কোনো নির্দিষ্ট মান পাই না, এটি অসীমের দিকে ধাবিত হয়। এবং এখানে হচ্ছে y প্রাইম অফ 0, y ডাবল প্রাইম অফ 0 ইত্যাদি অসংজ্ঞায়িত। অর্থাৎ আমরা আসলে বলতে পারি যে x সমান সমান 0 বিন্দুতে y ইকুয়াল টু 1/x এই অপেক্ষকটির কোনো বিশ্লেষিক ধর্ম নেই। আবার যদি আমরা আরেকটি ফাংশনের কথা চিন্তা করি, যেখানে y অফ x সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার হাফ, মানে আসলে রুট ওভার x, এখানে হচ্ছে পজিটিভ রুট, তখন x গ্রেটার দ্যান 0 বিবেচনা করলে x সমান সমান 0 বিন্দুতে y(x) সংজ্ঞায়িত, কিন্তু y প্রাইম x কিংবা y ডাবল প্রাইম x অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ডিফারেনশিয়াল কিন্তু এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় ডিফারেনশিয়াল কিন্তু অসংজ্ঞায়িত, কারণ এখানে দুই দিক থেকে আসলে ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়। সে কারণে x ইকুয়াল টু 0 এখানে এই অপেক্ষকটির একটি বিশিষ্ট বিন্দু এবং ওই বিন্দুতে অপেক্ষকটি বিশ্লেষিক নয়। আবার এই যে y ইকুয়াল টু x কে যদি আমরা x টু দি পাওয়ার 3/2 দ্বারা সংজ্ঞায়িত করি, অর্থাৎ এটি হচ্ছে x কিউবের রুট, তখন x গ্রেটার দ্যান 0 হলে এখানে আমরা y x পাচ্ছি, y প্রাইম x পাচ্ছি, কিন্তু y ডবল প্রাইম, y ট্রিপল প্রাইম এই অংশগুলো অসংজ্ঞায়িত। সেই কারণে আমরা বলছি যে এখানে ওই বিন্দুতে অপেক্ষকটির বিশ্লেষিক ধর্ম নেই। এখন এই পর্যন্ত দেখে তোমাদের একটু প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমরা যে কোনো ফাংশনকে আমরা কি অসীম সংখ্যকবার এরকম ডিফারেনশিয়েট করতে 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 চেক করবো কিনা যে কোথায় বিশ্লেষিক হচ্ছে, কোথায় বিশ্লেষিক হচ্ছে না, কোথায় সিঙ্গুলার হচ্ছে, কোথায় বিশিষ্ট বিন্দু থাকছে। এখানে উত্তরটি হচ্ছে, এখানে আমরা একটি গাণিতিক বিশ্লেষণের সাহায্য নেব, যেটি দ্বারা আমরা প্রায় যে কোনো ফাংশন কোনো জায়গায় বিশ্লেষিক কিনা সেটি নির্ণয় করতে পারবো। এর জন্য আমাদের খুব কঠিন কিছু করার দরকার নেই, বা সব বিন্দুতে এরকম অসীম সংখ্যক ডিফারেন্সিয়েশন করে দেখার দরকার নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন হচ্ছে বিশ্লেষিক অপেক্ষকের শর্ত, অর্থাৎ কিভাবে একটি ফাংশন বিশ্লেষিক হবে সেটি সংজ্ঞা থেকে দেখে এসেছি। এখন এই শর্তটি আমরা কিভাবে চেক করব, কিভাবে নির্ণয় করব সেটি আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, একটি অপেক্ষক বিশ্লেষিক হওয়ার যে শর্ত,
সেটিকে আসলে কচি এবং রিমান দুজন গণিতবিদের নাম, একজন কচি আর একজন রিমান। তাদের একটি সমীকরণ আছে, সেই সমীকরণটি আমরা এখন গঠন করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে আমরা ধরে নেব যে আর অঞ্চলে, আর মানে একটি, আর অঞ্চল বলতে আমরা এখানে বোঝাচ্ছি একটি গাণিতিক অঞ্চল, অর্থাৎ একটি গাণিতিক সীমা। কোন একটি আর অঞ্চলে এফ অফ জেড, আবার খেয়াল করো এখানে আমরা জেড দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ এটি অবশ্যই একটি জটিল চলকের অপেক্ষক। এখানে আমরা বলছি যে এফ অফ জেড একটি বিশ্লেষিক অপেক্ষক এবং এফ অফ জেড সমান সমান ইউ প্লাস আইবি দ্বারা প্রকাশিত। ঠিক আছে, এটি তো আমাদের আগের লেকচারেও বলেছি যে আমরা একটি জটিল চলকের অপেক্ষককে এই আকারে প্রকাশ করি, এবং এখানে বলা হয় যে ইউ এবং ভি উভয় কিন্তু এক্স ওয়াই উভয়ের ফাংশন, অর্থাৎ ইউ এর মধ্যেও এক্স এবং ওয়াই এর অংশ আছে, ভি এর মধ্যেও এক্স এবং ওয়াই এর অংশ আছে। তাহলে এখন আমরা বলবো যে ইউ এবং ভি এর যদি সামান্য একটু বৃদ্ধি হয়, যদি ইউ ডেল্টা ইউ পরিমাণ বৃদ্ধি পায় এবং ভি যদি ডেল্টা ভি পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এক্স এবং ওয়াই এর সংশ্লিষ্ট যে বৃদ্ধি সেটি হবে হচ্ছে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই। অর্থাৎ এক্স এর পরিমাণ যদি এক্স থেকে ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তিত হয়, ইউ এর পরিবর্তিত মানটি হবে ইউ প্লাস ডেল্টা ওয়াই, এবং ওয়াই এর মানটি যদি পরিবর্তিত হয়ে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই তে রূপান্তরিত হয়, তখন আমাদের ভি এর মানটি হবে ভি প্লাস ডেল্টা ভি। ঠিক আছে, এখন এক্স এবং ওয়াই উভয় যদি পরিবর্তিত হয়, বা ইউ এবং ভি যদি উভয় পরিবর্তিত হয়, এদের দ্বারাই তো আমাদের মূল ফাংশনটি গঠিত। তার মানে অবশ্যই আমাদের জেড এরও একটি পরিবর্তন হবে, সেটিকে আমরা এখানে প্রকাশ করছি জেড প্লাস ডেল্টা জেড দ্বারা। এখানে ডেল্টা জেড হচ্ছে জেড এর পরিবর্তনের পরিমাণ। জেডটি কি? জেড ছিল একটি জটিল সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন হচ্ছে কেবলই যেটি দেখে এসেছি যে আমাদের ব্যবকলনীয় হওয়ার শর্ত বা ডিফারেন্সিয়েশনের মূল উপপাদ্য, সেটি অনুসারে আমরা যেটি পেতে পারি যে এখানে হচ্ছে এফ অফ জেড প্লাস ডেল্টা জেড, অর্থাৎ এটি হচ্ছে পরিবর্তিত জেড এর মানের ফাংশন মাইনাস এফ অফ জেড, অর্থাৎ এটি হচ্ছে জেড এর পরিবর্তিত ফাংশনের মান, এটি হচ্ছে জেড এর ফাংশনের আদি মান। অর্থাৎ উপরে আমরা যেটি পাচ্ছি, উপরে হচ্ছে আমরা ফাংশনটির পরিবর্তনের পরিমাণ পাচ্ছি, নিচে শুধুমাত্র ডেল্টা জেড। কেন? এখানে আসলে আমরা জেড প্লাস ডেল্টা জেড, অর্থাৎ জেড এর পরিবর্তিত মান থেকে জেড এর আদি মান সেটি হচ্ছে শুধুই জেড, সেটি বাদ দিয়েছি, অর্থাৎ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস জেড। ঠিক আছে, এখানে জেড এবং জেড একই জিনিস, এরা কাটাকাটি হয়, বাকি থাকছে ডেল্টা জেড, এটি হচ্ছে জেড এর পরিবর্তনের হার। এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু আসলে দুইটি অংশ আছে, একটি হচ্ছে জেড আর একটি হচ্ছে এফ অফ জেড। জেড মানে হচ্ছে আমাদের ইনপুট, যেটি আমরা পরিবর্তন করছি, আর এফ অফ জেড মানে হচ্ছে আমাদের আউটপুট, যেটি আমরা জেড এর পরিবর্তনের কারণে আমরা যেই মানটি পাচ্ছি। এবং এখানে মনে রাখতে হবে যে জেড এবং এফ অফ জেড দুটি কিন্তু জটিল সংখ্যা দ্বারা প্রকাশিত, অর্থাৎ এদের দুটি অংশ আছে। তাহলে দেখো এখানে উপরে যে অংশটি পাচ্ছি সেটি আসলে এফ অফ জেড এর পরিবর্তনের পরিমাণ, পরিবর্তন কিন্তু এই যে এটি হচ্ছে এফ অফ জেড এর পরিবর্তিত অবস্থা, এটি হচ্ছে আদি অবস্থা। আমরা শেষ অবস্থা থেকে যখন আদি অবস্থাকে বাদ দিই, আমরা যেটি পাই সেটি হচ্ছে পরিবর্তনের পরিমাপ। একইভাবে এখানে ডেল্টা জেড দ্বারা আমরা আসলে বোঝাচ্ছি ইনপুটের পরিবর্তন। তাহলে এখানে উপরে হচ্ছে আউটপুটের পরিবর্তন, নিচে হচ্ছে ইনপুটের পরিবর্তন। একেই আমরা বলি হচ্ছে পরিবর্তনের হার বা ডিফারেন্সিয়াল সহগ। তাহলে এখন এই যে জেড, এবং এখানে আমরা কেবলই বলেছিলাম যে জেড কে আমরা আবার ইউ প্লাস আইভি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা যদি এটি পরিবর্তিত চেহারা একটু প্রকাশ করি, আমরা জেড এর বদলে লিখতে পারি হচ্ছে ইউ প্লাস ডেল্টা ইউ। আমরা কেবলই বলেছি যে ইউ এর পরিমাণ যদি ইউ এর পরিবর্তনের পরিমাণ যদি ডেল্টা ইউ হয়, তাহলে পরিবর্তিত জেড এর মানটি হবে ইউ প্লাস ডেল্টা ইউ প্লাস ভি প্লাস ডেল্টা ভি, আর এর আদি মানটি ছিল ইউ প্লাস আইভি, এই যে একদম শুরুর মানটি। তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে ইউ এবং ভি দ্বারা প্রকাশিত ফাংশনের শেষ মান, এখানে আছে হচ্ছে ইনপুটের আদি মান। তাহলে এইটিকে আমরা যদি একটু আলাদা করে লিখি, দেখো এখানে হচ্ছে ইউ প্লাস ডেল্টা ইউ, আবার এখানে আছে আরেকটি ইউ, তার সামনে হচ্ছে একটি মাইনাস। তাহলে আমরা যদি এই ব্র্যাকেটগুলো তুলে দিয়ে সবগুলো একবারে হিসাব করি, আমরা হচ্ছে আই ছাড়া অংশ অর্থাৎ বাস্তব অংশ যদি একসাথে হিসাব করি, বাস্তব অংশে কি কি আছে, এখানে ছিল ইউ,
প্লাস ডেল্টা ইউ মাইনাস ইউ, এই যে এখানে একটি ইউ এখানে একটি মাইনাস ইউ, তাহলে ইউ এবং ইউ কাটাকাটি থাকলো কি, থাকলো হচ্ছে ডেল্টা ইউ। আবার এখানে আই যুক্ত অংশে যদি দেখো এখানে আছে আই বি প্লাস ডেল্টা বি, এখানে আবার একটি মাইনাস ব্র্যাকেটের বাইরে, তার মানে ব্র্যাকেট তুলে দিলে এটি হয়ে যাবে মাইনাস আইবি। তাহলে এই যে এখান থেকে আমরা যে আইবিটি পাচ্ছি এই আইবির সাথে এই মাইনাস আইবিটি কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি শুধুমাত্র আই ডেল্টা বি। তাহলে এটিকে আমরা যদি একবারে লিখিয়ে যে ইউ এবং ইউ কাটাকাটি হয়ে গেল, আইবি এবং মাইনাস আইবি কাটাকাটি হয়ে গেল, তাহলে আমরা উপরের অংশে পাচ্ছি শুধুমাত্র ডেল্টা ইউ প্লাস আই ডেল্টা বি, নিচে আছে ডেল্টা জেড। এখন এটিকে আমরা লিমিটের নিয়ম অনুসারে এটিকে আবার ভেঙে লিখতে পারি। আমরা আসলে আই যুক্ত অংশকে আলাদা করলাম, আই ছাড়া অংশকে, অর্থাৎ আমরা বাস্তব এবং অবাস্তব অংশকে আলাদা করে লিখলাম। তাহলে আমরা পাচ্ছি এক অংশে পাচ্ছি যে ডেল্টা ইউ বাই ডেল্টা জেড, আরেক অংশে পাচ্ছি আই ডেল্টা ভি বাই ডেল্টা জেড। ঠিক আছে, তাহলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই ফাংশন থেকে, এই যে এখান থেকে আমরা শুরু করলাম, এটির মান আমরা পেলাম হচ্ছে এটিতে। তাহলে আমরা এখন বলতে পারি যে এটি যদি আমরা দুই পাশেই ডান পক্ষে এবং বাম পক্ষে লিমিট নেই, যেখানে লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো, তাহলে আমরা বলতে পারি যে লিমিট ডেল্টা জেড টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড ডিভাইডেড বাই ডেল্টা জেড, এটি সমান হবে হচ্ছে লিমিট অফ ডেল্টা জেড টেন্স টু জিরো ডেল্টা ইউ বাই ডেল্টা জেড প্লাস আই ডেল্টা ভি বাই ডেল্টা জেড। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটিকেই বামপক্ষে যেটি ছিল, দেখো বামপক্ষে যেটি ছিল এটি কিন্তু আসলে ব্যবকলনের মূল নিয়ম, অর্থাৎ এই ফাংশনটিকে আমরা আসলে, এই অংশটিকে আমরা আসলে বলতে পারি যে এখানে জেড কে ব্যবকলন করা হয়েছে, অর্থাৎ বামপক্ষে যা আছে সেটিকে আমরা বলতে পারি যে এফ প্রাইম অফ জেড, জেড এর প্রথম ব্যবকলন, এবং ডান পক্ষে যা আছে ঠিক সেটি। এটিকে আমরা আপাতত 1 নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করব, কারণ এই 1 নাম্বার সমীকরণ, এই নাম্বারটি আমরা একটু পরে হয়তো আবার হিসেবের জন্য ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে আমরা শুরুতেই যেটি বলে এসেছি যে এটি যদি একটি বিশ্লেষিক অপেক্ষক হয় তার অর্থ এটি অবিচ্ছিন্ন এবং সব দিক থেকে, ডানে বামে উপরে নিচে কোনাকুনি যে কোনো দিক থেকে আমরা যদি ডেল্টা জেডকে জিরোর দিকে নিয়ে আসি, সব দিক থেকেই, অর্থাৎ যে কোনো পথেই আসি না কেন, আমাদের এই মানটি, অর্থাৎ 1 নাম্বার সমীকরণে আমরা যেটি দেখতে পাচ্ছি এই জিনিসটি অস্তিত্বশীল। তাহলে তার অর্থ হচ্ছে ডেল্টা জেড টেন্স টু জিরো, এটি যে কোনো পথেই আসতে পারে। আমরা ডান দিক থেকে আসতে পারি, আমরা ধনাত্মক দিক থেকে জিরোর দিকে আসতে পারি, আমরা ঋণাত্মক দিক থেকে জিরোর দিকে আসতে পারি, আমরা ওয়াই অক্ষ বরাবর জিরোর দিক থেকে আসতে পারি, আমরা দুই অক্ষের মাঝামাঝি প্রথম চতুর্ভাগ থেকে কোনাকুনি আসতে পারি, দ্বিতীয় চতুর্ভাগ থেকে কোনাকুনি আসতে পারি, আমরা যে কোনো দিক থেকেই ডেল্টা জেডকে জিরোর দিকে নিয়ে যেতে পারি। এখন আমরা হচ্ছে এর মধ্যে কিছু বিশেষ শর্ত নেব, যেহেতু আমরা জেনে এসেছি যে একটি বিশ্লেষিক, একটি জটিল সংখ্যার অপেক্ষকে আমাদের দুটি অংশ থাকে, একটি হচ্ছে বাস্তব অংশ আর একটি হচ্ছে অবাস্তব অংশ, এবং আমরা এটিও বলেছি যে এখানে এই জেড এর দুটি অংশ, একটি হচ্ছে এক্স এর অংশ আর একটি হচ্ছে ওয়াই এর অংশ। এক্স এর অংশটি হচ্ছে বাস্তব অংশ, ওয়াই এর অংশটি হচ্ছে এর অবাস্তব অংশ। একইভাবে আমাদের যখন যে পরিবর্তনটি আছে সেটিরও দুটি অংশ। এখন জেড যদি সম্পূর্ণভাবে বাস্তব হয়, এটি গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে একটি সংখ্যাকে আমরা সাধারণভাবে প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই দ্বারা, যেখানে এক্স হচ্ছে বাস্তব সহগ আর ওয়াই হচ্ছে কাল্পনিক সহগ। এখন কোন একটি সংখ্যা যদি সম্পূর্ণরূপে বাস্তব হয়, সম্পূর্ণরূপে বাস্তব হওয়ার অর্থ তার ওয়াই অংশটি হচ্ছে শূন্য, অর্থাৎ তার যে কাল্পনিক সহগ সেই অংশটি হচ্ছে শূন্য। এখন জেড যদি সম্পূর্ণ বাস্তব হয়, খেয়াল করে এটি হচ্ছে আমাদের শর্ত যে জেড যখন সম্পূর্ণ বাস্তব হবে তখন ওয়াই সমান সমান জিরো। এখন ওয়াই এর মান যদি শূন্য হয়, যে জিনিসের মান শূন্য তার তো আর পরিবর্তনের সুযোগ নেই। ওয়াই এর মান যদি আমরা নির্দিষ্ট করে দিচ্ছি যে ওয়াই এর মানটি হচ্ছে শূন্য, তার অর্থ তার আর কোনো পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ডেল্টা ওয়াই এর মান হচ্ছে শূন্য, এবং এখানে যদি জেড সম্পূর্ণরূপে বাস্তব হয় তার মানে এখানে আসলে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই ছিল কিন্তু, ঠিক আছে। এখন ওয়াই এর মান শূন্য, তার মানে এক্স পুরোটাই হচ্ছে জেড। এখন এখানে যেহেতু একটাই অংশ আছে, তার মানে এক্স এর যে পরিবর্তন সেটিকেই আমরা বলতে পারবো জেড এর পরিবর্তন, ঠিক আছে।
তাহলে আমরা বলতে পারলাম যে জেড মানে হচ্ছে এক্স এবং ডেল্টা জেড মানে হচ্ছে ডেল্টা এক্স। এবং এখানে আরেকটি কথা, এখানে যদি ওয়াই সমান সমান শূন্য, সে কারণে আমাদের ওয়াইয়ের যে পরিবর্তন অর্থাৎ ডেল্টা ওয়াই সেটিও শূন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1 নম্বর সমীকরণটি ছিল, এখানে দুটি অংশ আছে না, একটি হচ্ছে ডেল্টা ইউ এর সাথে ডেল্টা জেড, আর একটি ডেল্টা ভি এর সাথে ডেল্টা জেড। আমরা যদি এখন এই মানগুলো বসিয়ে দেই, আমরা যেটি পাবো, কোথায় আমরা মানটি বসালাম? আমরা মানটি বসালাম হচ্ছে এই যে বলেছিলাম যে ডেল্টা জেড মানে হচ্ছে ডেল্টা এক্স। তাহলে যেখানে যেখানে ডেল্টা জেড ছিল, এই যে এখানে ডেল্টা জেড ছিল, এখানে ডেল্টা জেড ছিল, এই দুই জায়গায় আমরা হচ্ছে ডেল্টা জেড এর বদলে ডেল্টা জেড এর মান অর্থাৎ ডেল্টা এক্স বসিয়ে দিলাম। আরও একটি জায়গায় আমরা পরিবর্তন করতে পারছি, যেখানে ডেল্টা জেড টেন্স টু জিরো ছিল, এখন যখন ডেল্টা জেড এবং ডেল্টা এক্স যখন একই কথা, তখন এখানে আমরা লিমিটের শর্তটিও পরিবর্তন করে দিতে পারি, যেখানে ডেল্টা জেড টেন্স টু জিরোর বদলে আমরা লিখতে পারি ডেল্টা এক্স টেন্স টু জিরো। এখন দেখো, তাহলে আমরা ইউ এর পরিবর্তন নিচ্ছি এক্স এর সাপেক্ষে, ভি এর পরিবর্তনও নিচ্ছি এক্স এর সাপেক্ষে। এখানে ইউ এবং ভি এর কিন্তু দুটি অংশ আছে, ইউ এর মধ্যে এক্স এর অংশ আছে, ইউ এর মধ্যে ওয়াই এর অংশ আছে, আবার ভি এর মধ্যেও এক্স এর অংশ আছে, ওয়াই এর অংশ আছে, কিন্তু পরিবর্তনটি আমরা নিচ্ছি কিন্তু শুধুমাত্র এক্স এর সাপেক্ষে। একে আমরা বলি হচ্ছে আংশিক ব্যবকলন বা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এই অংশটিকে আমরা আসলে এই আকারে লিখতে পারি, কি আকারে? যে এই লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই যে এই অনুপাতটির অর্থ আসলে ডিফারেন্সিয়েশনের ভাষায় বা ব্যবকলনের ভাষায়, গণিতের ভাষায়, যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ, আর এই অংশটুকের অর্থ হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ভি। ঠিক আছে? তাহলে আমরা এখানে ইউ এবং ভি এর একটি আংশিক ব্যবকলনীয় আকার পেলাম। এটি কখন? এটি কিন্তু সবসময় নয়, এটি হচ্ছে আমরা জেড সম্পূর্ণ বাস্তব হলে আমরা এই শর্তটি পাচ্ছি। ঠিক আছে? এখন আবার আসো, আমরা আরেকটি উল্টো শর্তটি চিন্তা করব, যে জেড তো সম্পূর্ণরূপে কাল্পনিকও হতে পারে। জেড সম্পূর্ণ কাল্পনিক হওয়ার অর্থ কি? এই যে আমাদের যে জেড এর অংশ, জেড এর আসলে আমরা বলেছিলাম যে জেড এর দুটি অংশ, আমরা একটি জটিল সংখ্যাকে বা জটিল চলককে প্রকাশ করি এক্স প্লাস আই ওয়াই এই আকারে। এখন আমরা যখন প্রথমেই বলে দিচ্ছি যে জেড সম্পূর্ণরূপে কাল্পনিক, এটি আমাদের শর্ত, অর্থাৎ কাল্পনিক একটি সংখ্যা, পূর্ণ কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে আমাদের এক্স এর মান হচ্ছে শূন্য, অর্থাৎ এক্স হচ্ছে আমাদের বাস্তব সহগ, সেটির মান শূন্য। তাহলে এখানে এক্স প্লাস আই ওয়াই হওয়ার কথা ছিল, এক্স প্লাস আই ওয়াই এর ভেতরে এক্স এর মান যদি শূন্য হয়, বাকি হাতে থাকবে আই ওয়াই, তাহলে জেড এর মান হচ্ছে আই ওয়াই। এখন জেড এর মান যদি আই ওয়াই হয়, আমাদের ডেল্টা জেড প্রকাশিত হবে শুধুমাত্র আই দ্বারা, এক্স এর মান তো শূন্য, সেটির কোনো পরিবর্তন নেই, অর্থাৎ আমাদের ডেল্টা এক্স এর মানও হচ্ছে শূন্য। তাহলে একইভাবে আমরা যে আবার 1 নম্বর সমীকরণে, যেখানে এখানে ডেল্টা ইউ এর সাথে এখানে ডেল্টা জেড ছিল, এখানেও ডেল্টা জেড ছিল, এখানেও ডেল্টা জেড ছিল, আমরা যদি এবার এই পরিবর্তিত শর্তের মানটি বসিয়ে দেই, আমরা কি বসালাম? আমরা বসালাম যে এখানে যেখানে যেখানে ডেল্টা জেড ছিল, সেখানে সেখানে আমরা ডেল্টা ওয়াই বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে ডেল্টা ওয়াই যদি টেন্স টু জিরো হয়, এখানে আমরা পাচ্ছি ডেল্টা ইউ ডিভাইডেড বাই আই ডেল্টা ওয়াই, এখানে ডেল্টা ভি, সামনে একটি আই তো আগেই ছিল, ডিভাইডেড বাই আই ডেল্টা ওয়াই। এখন এখানে এই যে এই আই এবং আই হচ্ছে কাটাকাটি, উপরে একটি আই আছে, নিচে একটি আই আছে, আর এখানে যেহেতু নিচে একটি আই আছে, এই আইটিকে আমরা উপরে তোলার জন্য আমরা সাধারণত কোনো একটি ভগ্নাংশের হরে আই রাখতে চাই না, সেটিকে আমরা উপরে তুলে আনতে চেষ্টা করি। আমরা যদি দেখো এই অংশটুকের আমরা যদি উপরে এবং নিচে একটি অতিরিক্ত আই গুণন করি, উপরে একটি আই, নিচে একটি আই, উপরের আইটি থেকে যাবে, আর নিচের আইটি আই এর সাথে এই আয়ের গুণন হয়ে একটি আই স্কোয়ার পাবো, অর্থাৎ আই স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে আমরা এখানে যেটি পাবো, এই যে আমাদের উপরে আইটি থেকে যাচ্ছে আর নিচের আই স্কোয়ার থেকে আমরা একটি মাইনাস পাচ্ছি, তাহলে এখানে আসলো মাইনাস আই, আর এখানে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ওয়াই, partial differentiation of u with respect to y, আর partial differentiation of v with respect to y। এখানে কেন? কারণ এখানে u এবং v কিন্তু xy দুটিরই অপেক্ষক, কিন্তু তাকে আমরা এই যে পরিবর্তনটি নিচ্ছি শুধুমাত্র y বরাবর, y অক্ষে, সে কারণে এটিকে আমরা গণিতের নিয়ম অনুসারে, ব্যবকলনের নিয়ম অনুসারে আমরা একে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের প্রতীক দ্বারা প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে দেখো, এবার আমরা যেটি পাবো সেটি হচ্ছে আমাদের কচি-রিমান সমীকরণ। এখন এফ অফ জেড যদি বিশ্লেষিক হয়, খুব খেয়াল করো, এখানে আমরা যে দুটি অংশ লিখলাম, এই দুটি অংশ হচ্ছে, এই অংশটি আমরা পেয়েছিলাম হচ্ছে বাস্তব
জেড বাস্তব হলে কি হবে তার শর্ত থেকে, আর এই অংশটি আমরা পেয়েছিলাম জেড পুরোপুরি অবাস্তব হলে অর্থাৎ পুরোপুরি কাল্পনিক হলে কি হবে তার শর্ত থেকে। অর্থাৎ এইখানে আমাদের হিসাবটি ছিল এক্স অক্ষ বরাবর, এখানে আমাদের হিসাবটি ছিল ওয়াই অক্ষ বরাবর। কিভাবে আসলো সেটি আমরা আগের দুই পৃষ্ঠায় দেখে এসেছি। এখন এখানে খেয়াল করো, আমরা আজকে এফ অফ জেড বিশ্লেষিক হওয়া বলতে কি বোঝায় সেটি জেনে আসছি। সেখানে এফ অফ জেড বিশ্লেষিক হওয়ার অর্থ হচ্ছে আমরা জেড এর দিকে যে দিক থেকেই আসি না কেন, আমরা এই লিমিটের মানটি বা এই সীমার মানটি যে দিক থেকেই নির্ণয় করি না কেন, আমাদের এফ প্রাইম জেড এর মানটি সবসময় সমান হতে হবে। বিশ্লেষিক হতে হলে আমরা যদি ডান দিক থেকে আসতে চাই আমরা যে লিমিট পাবো, বাম দিক থেকে আসলে আমরা একই লিমিট পাবো, উপর থেকে আসলে আমরা একই লিমিট পাবো, নিচ থেকে উপরে গেলে আমরা একই লিমিট পাবো, কোনাকুনি গেলে আমরা একই লিমিট পাবো। ওই একই বিন্দুতে যদি লিমিটের মানটি সবসময় একই পাওয়া যায় তখনই আমরা আসলে বলবো যে ফাংশনটি বিশ্লেষিক হবে। এই শর্তটিকে আমরা আসলে একটু ঘুরিয়ে বললাম যে যদি ফাংশনটি বিশ্লেষিক হতে হয় তাহলে অবশ্যই এই যে আমরা কিন্তু দুই পথে এফ প্রাইম জেড এর অর্থাৎ ব্যবকলনটির দুটি আলাদা মান পেয়েছিলাম। দুটি পথ কোনটি? একটি হচ্ছে বাস্তব পথে অর্থাৎ শুধুমাত্র বাস্তব অক্ষ বরাবর আসলে এক্স অক্ষ বরাবর আসলে, আরেকটি আমরা পেয়েছিলাম যে শুধুমাত্র অবাস্তব অংশ জন্য অর্থাৎ আমাদের ওয়াই অক্ষ বরাবর আসলে। এখন ফাংশনটি যদি বিশ্লেষিক হয় তার শর্ত হচ্ছে আমি যে দিক দিয়েই আসি না কেন আমার লিমিটের মান সমান হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আসলে আমি যে লিমিট পাবো ওয়াই অক্ষ বরাবর আসলেও আমি লিমিটের একই মান পাবো, এদের সমান হতে হবে। তাহলে এরা যদি সমান হয়, দেখো এখানে আমরা এটি একদম জটিল চলকের বা জটিল রাশির একদম বেসিক যেটি ধর্ম, যে একটি জটিল ফাংশন বা একটি জটিল সংখ্যা যদি আরেকটি জটিল ফাংশন বা জটিল সংখ্যার সমান হয়, এদের কিন্তু আলাদাভাবে বাস্তব অংশের সমান সমান বাস্তব অংশকেই হতে হয় এবং অবাস্তব বা কাল্পনিক অংশের সমান সমান অবাস্তব বা কাল্পনিক অংশকেই হতে হয়। এটিকে আমরা বলি হচ্ছে বাস্তব সহগ এবং অবাস্তব সহগের সমীকরণ। তাহলে এই সমীকরণের উভয় পার্শ্ব থেকে যদি বাস্তব এবং কল্পিত অংশ সমীকৃত করে কি পাই, এই যে এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স এর সাপেক্ষে ইউ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর এই অংশে ডান পক্ষের বাস্তব অংশ হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ভি এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে এই দুটি অংশ যদি সমান হয় অবশ্যই এদের বাস্তব অংশকে আলাদাভাবে সমান হতে হবে। এটি হচ্ছে জটিল চলকের বা জটিল ফাংশনের শর্ত, একদম বেসিক ধর্ম। তাহলে আমরা পাচ্ছি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স সমান সমান পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ ভি উইথ রেসপেক্ট টু ওয়াই। এটি হচ্ছে বাস্তব অংশের দুই পাশের সহগ আমরা সমান করলাম। একইভাবে আমাদের অবাস্তব অংশের এই দুটি অংশকে যদি আমরা সমান করি, আই তো দুই ক্ষেত্রেই কমন, আই বাদে বাকি যে অংশটুকু আছে তারা সমান সমান হতে হবে অবশ্যই। অর্থাৎ আমরা বলবো যে এক্স এর সাপেক্ষে ভি এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সমান সমান ওয়াই এর সাপেক্ষে ইউ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখানে খেয়াল করো, এখানে প্রথম অংশের শর্ত কিন্তু এক্স এর সাপেক্ষে ইউ সমান সমান হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ভি, আর পরের শর্তটি হচ্ছে এক্স এর সাপেক্ষে ভি এবং ওয়াই এর সাপেক্ষে ইউ। প্রথম অংশের শর্ত হচ্ছে এই যে বাস্তবের সাথে বাস্তব, এখানেও অবাস্তবের সাথে অবাস্তব, আর মাইনাসের সম্পর্কের হচ্ছে বিপরীত, বাস্তবের সাথে অবাস্তব এবং অবাস্তবের সাথে বাস্তব। ঠিক আছে, তাহলে এই যে আমরা সমীকরণ সেটটি পেলাম, এই সমীকরণ দুইটি অর্থাৎ এই দুটি সমীকরণকে এই সমীকরণের জোড়াটিকে একত্রে বলা হয় কচি রিমান সমীকরণ। এটি হচ্ছে গণিতবিদ কচি এবং রিমান এটি প্রতিপাদন করেছিলেন। এবং এই সমীকরণটি হচ্ছে কোনো একটি অপেক্ষক বিশ্লেষিক হওয়ার শর্তকে সূচিত করে। তাহলে আমরা এবার একটু ঘুরিয়ে বলতে পারি যে কোনো অপেক্ষক যদি কচি রিমান সমীকরণ স্বতঃসিদ্ধ করে তবে অপেক্ষকটি বিশ্লেষিক হবে। তাহলে আমরা এর আগে যেটি বলেছিলাম যে একটি ফাংশন বিশ্লেষিক কিনা সেটি আমরা কি করে জানবো, সেটির জন্য আমাদের আসলে প্রতিটি বিন্দুতে ফাংশনকে চেক করে দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র কচি রিমান শর্তটি ফাংশনটি সিদ্ধ করে কিনা সেটি আমরা বসিয়ে দেখব। যদি দেখি সিদ্ধ করে তাহলে আমরা বলবো যে ফাংশনটি বিশ্লেষিক, যদি সিদ্ধ না করে তাহলে আমরা রায় দেব যে ফাংশনটি বিশ্লেষিক নয়। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কি কি শিখে আসলাম এটিকে যদি আমরা আবার একটু পুনরালোচনা করি। আমরা প্রথমে হচ্ছে অপেক্ষকের ধারণা পেলাম এবং আমরা আসলে যে অপেক্ষক নিয়ে কথা বলছি সেটি হচ্ছে জটিল অপেক্ষক।
এখানে আমরা জানলাম যে একমান অপেক্ষক এবং বহুমান বিশিষ্ট অপেক্ষক বলতে আমরা কি বুঝি। আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি আসলে একমান অপেক্ষক। এরপরে আমরা জানলাম বিশিষ্ট বিন্দু, অর্থাৎ কিছু কিছু বিন্দুতে ফাংশনের কোনো নির্দিষ্ট মান পাওয়া যায় না, সেই বিন্দুকে আমরা বলছি বিশিষ্ট বিন্দু বা সিঙ্গুলার পয়েন্টস। এরপরে আমরা জানলাম যে বিচ্ছিন্ন অপেক্ষক এবং অবিচ্ছিন্ন অপেক্ষক বলতে আমরা কি বুঝি। এরপরে আমরা জেনেছি যে অপেক্ষকের ব্যবকলন যোগ্যতা কি। এর জন্য আমরা 3টি শর্ত দেখেছি, যে ফাংশনটি এক এক মান বিশিষ্ট হতে হবে, তার প্রতিটি বিন্দুতে তার ব্যবকলনের মান থাকতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট লিমিটের মান থাকতে হবে, এবং সেটিকে অবশ্যই একটি বহুঘাত বহুপদী ফাংশন হিসেবে প্রকাশযোগ্য হতে হবে। এই 3 শর্ত যদি কোনো একটি ফাংশন বা কোনো একটি অপেক্ষক ধারণ করে, তখন আমরা তাকে বলবো হচ্ছে ব্যবকলনযোগ্য অপেক্ষক। এখন এটি অনির্দিষ্টভাবেও হতে পারে, যে একটি ফাংশন পুরোটাই ব্যবকলনযোগ্য হতে পারে, বা কোনো একটি নির্দিষ্ট সীমার মধ্যেও হতে পারে। এমন হতে পারে যে কোনো একটি ফাংশন হয়তো x<0 সীমার মধ্যে ব্যবকলনযোগ্য নয়, কিন্তু x>0 এই সীমার মধ্যে আংশিকভাবে সে আবার ব্যবকলনযোগ্য। এরপরে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে একটি বিশ্লেষিক অপেক্ষকের শর্ত। এটি আমরা কেবলই বলে এসেছি যে একটি অপেক্ষক বিশ্লেষিক হতে গেলে তার 3টি শর্ত লাগবে, এবং এই 3টি শর্ত আমরা কিভাবে নির্ণয় করতে পারবো তার জন্য আমাদের একটি গাণিতিক সমাধান আছে, সেটি হচ্ছে কচি-রিমান সমীকরণ। এটি দুটি পার্শিয়াল ডিফারেন্সিয়াল সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আমরা কেবলই প্রতিপাদন করেছি। এরপরের ক্লাসে আমরা এই কচি-রিমান সমীকরণ ব্যবহার করে কিভাবে একটি ফাংশন বিশ্লেষিক কিনা কিংবা বিশ্লেষিক নয় সেটি নির্ণয় করা যায়, আমরা ব্যবহারিকভাবে সেটি দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এই কোভিড মহামারীর সময়। আবার মনে করিয়ে দেওয়া ভালো যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার আর কোনো বিকল্প নেই। অতএব তোমরা অবশ্যই নিজেরাও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের পরিবারের সকলকেও পরামর্শ দেবে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে, এবং এই মহামারীর সময়টিতে বাসায় বসে তোমরা যতটুকু পারো নিজেরা একটু তোমাদের পড়াশোনাটি এগিয়ে নেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো।